Dear listeners, Assalamu alaikum. This is ATM Abdullah, lecturer, Department of English, Government Krishnapur Haji Ali Akbar College, Khaliajuri, Netrakona. Today I am going to start my class for the students of HSC, first year and second year. And today our topic is verb and its classification. তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করো। আশা করি তোমাদের ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে আজকের এই ক্লাস শেষে। সো আশা করি তোমরা সবাই প্রস্তুত খাতা কলম নিয়ে। Okay, let us know about verb and its classification. So what do you know by verb? Verb is a doing word. It is used to describe an action, state or occurrence. অর্থাৎ ভার্ব হলো এমন কিছু শব্দ যা দ্বারা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। অর্থাৎ কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। নিচে ভার্বের যে ক্লাসিফিকেশনটা দেখানো হলো। তো ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর দ্বিতীয়টা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা আলোচনা করব যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব এবং দ্বিতীয়টা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। ওকে, অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো প্রাইমারি অক্সিলারি, পরেরটা হলো মডাল অক্সিলারিজ। এই হলো ফাইনাইট ভার্বের প্রকারভেদ। ওকে, নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো ইনফিনিটিভ, পরেরটা হলো জিরান্ড এবং পরেরটা হলো পার্টিসিপল। তো পার্টিসিপল আবার তিন ধরনের হয়ে থাকে। প্রথমটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টা হলো পাস্ট পার্টিসিপল এবং তৃতীয়টা হলো পারফেক্ট পার্টিসিপল। তো আজকের ক্লাস শেষে আমরা এদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এবং ক্লাস শেষে কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা ইনফিনিটিভ, কোনটা জিরান্ড, সবকিছুই আশা করি আমরা শিখতে পারবো। তো তোমরা খুব কেয়ারফুলি এটা ফলো করো প্রিয় ছাত্রছাত্রীরা। সো লেট আস নো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া। তাহলে a verb which changes its form according to the number, person or tense and completes or helps to complete the action of a sentence is called finite verb. অর্থাৎ যে ভার্ব কি করে রূপের পরিবর্তন করে সাবজেক্ট ও নাম্বার অনুযায়ী এবং টেন্স অনুযায়ী এবং বক্তব্য কি করে সম্পূর্ণ করে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সহায়তা করে, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন দ্য বয় পুটস অন ফাইন ক্লথস। তো এখানে পুটস একটা ভার্ব আছে, আর কোনো ভার্ব আছে এখানে নাই, শুধুমাত্র একটা ভার্বই এখানে বসছে এবং এই বাক্যটা একটা পরিপূর্ণ অর্থমূলক বাক্য, এখানে কোনো অর্থের সমস্যা থাকে না। দ্য বয় পুটস অন ফাইন ক্লথস, এখানে বাক্যটা একটা যৌক্তিক, সুতরাং এখানে এটা একটা ফাইনাইট ভার্ব। এখন বলা হয়েছে যে যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী রূপের পরিবর্তন করে, সাবজেক্ট, টেন্স এবং নাম্বার অনুযায়ী। তো এখানে পুট হচ্ছে মূল শব্দ, তার সাথে এস যোগ করে এটা রূপের কিছুটা হলো পরিবর্তন করলো এবং সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারলো, তাই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে, তো এটা একটা টেকনিক, যে রূপের পরিবর্তন করে সেন্টেন্সের বক্তব্য পরিপূর্ণ করে, এত কথা যদি মাথায় রাখতে কষ্ট হয়, তোমরা শুধু একটা শর্ট টেকনিক জেনে রাখো, যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করা যায়, সেই ভার্বটাই হলো ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব হেল্পস আস টু আইডেন্টিফাই দ্য টেন্স অফ এ সেন্টেন্স। দে প্রিপেয়ার্ড দ্য ডকুমেন্ট, তারা ডকুমেন্টটা প্রস্তুত করেছিল। এখানে একটা ভার্ব এবং এই ভার্বটা সেন্টেন্সের বক্তব্যকে পরিপূর্ণ করতে সহায়তা করেছে, সুতরাং এটা একটা ফাইনাইট ভার্ব। এবং এই ভার্বটা দ্বারা বুঝতে পারছে যে এটা একটা পাস্ট টেন্সে আছে এই সেন্টেন্সটা। I must feel proud of my language, এখানে এটা হলো ফাইনাইট ভার্ব। তো let us know what is ফাইনাইট ভার্ব। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ a verb which is not influenced by the person, number or tense,
and cannot complete the action of a sentence is called non-finite verb. অর্থাৎ যে ভার্বটা পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী রূপের কোনো পরিবর্তন করে না, সবসময় একই রকম থেকে যায় এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারে না, পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দেখেছি যে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো কিছু নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল দেখো। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা এটা মহাপাপ। টু টেল এটা একটা ভার্ব, এখানে ইজ হচ্ছে আরেকটা ভার্ব। তো এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে চিরায়ত সত্য কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে টু টেল হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, হি কেম টু সি মি, সে আমাকে দেখার জন্য এসেছিল। এখানে কেম এটা কাম ভার্বের পাস্ট ফর্ম হওয়ায় এই সেন্টেন্সটা চলে গেল পাস্ট ইনডিফিনিটে। সুতরাং এটা হলো কেম হলো ফাইনাইট ভার্ব আর টু সি হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, সুইমিং ইজ গুড ফর হেলথ, তো সুইমিং, আর এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা জিরান্ড বলি। তো আমরা জানি যে জিরান্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই স দ্য রানিং ট্রেন, আমরা চলন্ত ট্রেনটাকে দেখেছিলাম। এখানে স আর এখানে রানিং, দুটা ভার্ব। তো এখন দেখো তো কোন ভার্বটা দ্বারা আমরা টেন্সটা ধরতে পারতেছি, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো রানিং মানে চলন্ত, আর স মানে সি এর পাস্ট টেন্স স, আমরা দেখেছিলাম একটা চলন্ত ট্রেন। তার মানে স দ্বারা আমরা ধরতে পেরেছি যে সেন্টেন্সটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটা হলো ফাইনাইট ভার্ব এবং রানিং হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, আশা করি তোমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব বুঝতে পেরেছো। এখন আমরা জানি যে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো এখন দেখো যে প্রিন্সিপাল ভার্বটা আসলে কি। Verbs which are used independently without the help of other verbs are called principal or main verb. অর্থাৎ যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন I read in class 11, he sings a song, you write a paragraph, they play football। এখানে read, sing, write, play এরা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে আর কোনো ভার্ব নাই, এরা একাকী বসে সেন্টেন্সের বক্তব্য পরিপূর্ণ করে ফেলছে, তাই এরা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, হোয়াট ইজ অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী, সরি এটা হবে সাহায্য, জফলা এখানে সাহায্যকারী ভার্ব। তো যে ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই বরং টেন্স বা সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে থাকে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলা একটা সেন্টেন্সকে এক একটা টেন্সে নিয়ে যায় আর কি, এদের দ্বারা আমরা সেন্টেন্সের যে গঠন চেঞ্জ করতে পারি। এখানে অক্সিলারি ভার্বকে আমরা জানি যে দুই ভাগে ভাগ করা হয়েছিল, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্ব। এখন দেখো প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, টু বি, টু ডু এবং টু হ্যাভ, এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারি তো এখানে আছেই। তো টু বির মধ্যে আছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এখানে 5টা দেওয়া আছে, যদিও বি ভার্ব বলা হয় 8টাকে। এছাড়া আছে কি বি মানে বিই বি, তারপর হচ্ছে বিন, বি ডবল ই এন বিন, এবং বিং, বিই আইএনজি বিং। এই 8টা হলো বি ভার্ব। আর টু ডু হলো ডু, ডাজ, ডিড, পাস্ট টেন্স হচ্ছে ডিড। হ্যাভ, হ্যাজ হচ্ছে টু হ্যাভ ভার্ব এবং পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। তো মডেল অক্সিলারি হচ্ছে এরা যে শ্যাল, উইল, ক্যান, মে, হ্যাঁ, মাস্ট, অর টু, নিড, ডিয়ার, এদের জাস্ট পাস্ট ফর্ম হচ্ছে এগুলা। তো এরা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো তোমরা এখানে জেনে রাখো যে মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে থাকে, অর্থাৎ এদের পরে যদি কখনো কোনো ভার্ব আসে তাহলে ভার্বের মূল রূপটাই বসবে। ওকে, তো মডেল অক্সিলারি আসলে কি আমার একটু বিস্তারিত দেখো। যে অক্সিলারি ভার্বস হুইচ সিগনিফাই সার্টেনটি, নিশ্চয়তা, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, পারমিশন মানে জানোই, পারমিশন মানে অনুমতি, নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, অ্যাবিলিটি মানে সক্ষমতা, আর প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা, এটসেট্রা অফ দ্য স্পিকার ইন দ্য সেন্টেন্স আর কল্ড মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে এরা নিশ্চয়তা, বাধ্যবাধকতা, এখানে
অনুমতি বা প্রয়োজনীয় এখানে নেসেসিটি বা এবিলিটি প্রকাশ পায়, এরাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। যেমন মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? তো এখানে জাস্ট অনুমতি চাওয়া হয়েছে, মে এখানে পারমিশন অর্থে ইউজ করা হয়েছে। যেমন ইউ শুড স্টাডি রেগুলারলি, এখানে কাউকে এখানে উপদেশ দেওয়া হয়েছে অর্থাৎ সাজেশন দেওয়া হয়েছে যে তোমাকে অবশ্যই প্রতিদিন নিয়মিত পড়ালেখা করা উচিত। এখানে শুড এখানে সাজেশন অর্থে ইউজ করা হয়েছে। কুড ইউ হেল্প মি, এখানে কুড, এই কুড হচ্ছে রিকোয়েস্ট করা হয়েছে যে তুমি আমাকে সাহায্য করবে। এভরিবডি ক্যান ডু দিস সাম, যে সবাই এই অঙ্কটা করতে পারে। এখানে পারাটা এটা অ্যাবিলিটি প্রকাশ পেয়েছে এই ক্যান দ্বারা। ওকে, এরপর দেখো যে হিজ ফাদার ইউজড টু হ্যাভ টি ইন দ্য মর্নিং, তার বাবা প্রতিদিন সকালে চা খেতে পছন্দ করেন। মানে কি ইউজ টু মানে অভ্যস্ত হয়ে পড়েছে সে, এজন্য এটা ইউজ টু এখানে হ্যাবিট অর্থে ইউজ করা হয়েছে। উই হ্যাভ টু ডু ইট কুইকলি, আমাদেরকে এটা দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে হবে, এখানে বাধ্যবাধকতা রয়েছে। হ্যাভ টু এখানে অব্লিগেশন অর্থে ইউজ করা হয়েছে। ওকে, আমরা জানি প্রিন্সিপাল ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছিল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। তো হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব requires one or more objects to complete the sentence, অর্থাৎ সাধারণভাবে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ অবজেক্ট ছাড়া যে ভার্ব সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে পারে না, সেই ভার্বটাই হলো ট্রানজিটিভ ভার্ব। যেমন উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখন অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, তাহলে আমরা অবজেক্ট কিভাবে চিনব? অবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে যে ভার্বের পরের অংশটাকে কি বা কাকে দ্বারা, কি, হ্যাঁ, কয় দীর্ঘিকার কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে এটা হলো অবজেক্ট, আর উত্তর পাওয়া না গেলে এটা অবজেক্ট না, এটা তখন হয়ে যায় কি এক্সটেনশন। তাই উই প্লে ফুটবল, এখানে আমরা ফুটবল খেলি, কি খেলি? ফুটবল খেলি, তাই এটা একটা অবজেক্ট। আর প্লেয়ারটা হলো ট্রানজিটিভ ভার্ব। দে স মি, তারা আমাকে দেখেছিল, কাকে? আমাকে, এজন্য এটা একটা অবজেক্ট, আর এখানে এটা হলো ট্রানজিটিভ ভার্ব। তো হি টিচেস মি ইংলিশ, সে আমাকে ইংরেজি পড়ায়। এখন দেখো এখানে লেখা আছে যে ট্রানজিটিভ ভার্ব রিকোয়ার্স ওয়ান অর মোর অবজেক্টস, একটা অথবা একের অধিক অবজেক্ট থাকতে পারে। যেমন এখানে দুইটা অবজেক্ট রয়েছে, কাকে পড়ায়? আমাকে। কি পড়ায়? ইংরেজি পড়ায়। তার মানে এখানে দুইটা অবজেক্ট, আর এটা হলো ট্রানজিটিভ ভার্ব। তো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো এখানে লক্ষণীয় যে বিষয়টা, যে বেশিরভাগ ট্রানজিটিভ ভার্ব একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে, কিন্তু গিভ, আস্ক, অফার, প্রমিস, টেল এ জাতীয় কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে যেগুলো আসলে দুইটা অবজেক্টকে গ্রহণ করে থাকে। যেমন দেখো, হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। কি দিয়েছিল? বই। কাকে দিয়েছিল? আমাকে। এজন্য এখানে একের অধিক অবজেক্ট রয়েছে। ওকে, হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব? তো ইনট্রানজিটিভ ভার্ব রিকোয়ার্স নো অবজেক্ট টু কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে না, অর্থাৎ সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না, সেই ভার্বটাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন শি লাভস, সে হাসে, এখানে আর কোনো ওয়ার্ডের প্রয়োজন হয়নি, সুতরাং এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে খেয়াল করো, দ্য বয় প্লেজ, এখানে ইন দ্য ফিল্ড কত তিনটা এখানে ওয়ার্ড রয়েছে, কিন্তু এরপরও এটা অবজেক্ট না। কেন অবজেক্ট না? এখানে দেখো ভার্বের পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এখানে তারা খেলে, এখানে হচ্ছে কোথায় খেলে? যে মাঠে খেলে, তাই এই জন্য মাঠে খেলে এটা তো অবজেক্ট না, এটা হলো এক্সটেনশন। তাহলে এই ভার্বটা হলে হয়ে গেল কি ইনট্রানজিটিভ ভার্ব। এরপর দেখো যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি উড়ে কোথায়? আকাশে। তাহলে পাখি আকাশে উড়ে, তাহলে ইন দ্য স্কাই হলো এক্সটেনশন, তাই ফ্লাই ভার্বটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে উপরের যে শব্দগুলো আছে লাভ, প্লে, হ্যাঁ, এবং ফ্লাই, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, হোয়াট ইজ আ লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব হচ্ছে সংযোগকারী ক্রিয়া।
তো a linking verb connects the subject with a word that gives information about the subject such as condition or relationship, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে কোথায়, কমপ্লিমেন্ট অংশে অথবা অবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগকারী ভার্বই হলো লিঙ্কিং ভার্ব। এখানে লিঙ্কিং ভার্বটা কি করে, কানেক্ট করে সাবজেক্টটাকে সাবজেক্ট সম্পর্কে অন্য কোনো তথ্য দিয়ে অবস্থা সম্পর্কে বা সম্পর্ক বোঝায়। যেমন দেখো, হি লুকস হাংরি, তাকে দেখতে ক্ষুধার্ত মনে হয়েছে, তো মনে হচ্ছে যেটা। এখন দেখো যে হাংরি কে, সে, তার মানে হাংরিটাকে হি। তাহলে সাবজেক্টের সাথে এখানে যে কমপ্লিমেন্ট, তার মানে এখানে হাংরিকে সে, তার মধ্যে সংযোগ স্থাপন করেছে লুকস ভার্বটা। তো এটা হলো লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেমন দেখো, হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। তো বি ভার্বগুলো মূলত লিঙ্কিং ভার্ব, এছাড়াও মেইন ভার্বগুলো, প্রিন্সিপাল ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে বসতে পারে। তো এখন দেখো যে হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত। ক্ষুধার্ত কে, সে, মানে হাংরি কে, সে। তাহলে সংযোগ স্থাপন করলো ইজ। তাহলে লিঙ্কিং ভার্ব হলো সাবজেক্ট এবং অবজেক্ট বা কমপ্লিমেন্টের মধ্যে সংযোগকারী ভার্ব। ওকে, তো আমরা এখন আলোচনা করব নন ফাইনাইট ভার্ব। এতক্ষণ আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি। তো নন ফাইনাইট ভার্বে আমরা প্রথমেই দেখি ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ আসলে কিরকম দেখতে? Infinitive is a non-finite verb that is formed by using 2 plus base form of verb and acts both as a verb and a noun. অর্থাৎ ইনফিনিটিভ দেখতে কিরকম, 2 এর সাথে ভার্বের বেস ফর্ম, এবং এটা সেন্টেন্সে ভার্বের পাশাপাশি নাউনের কাজ করে থাকে। যেমন দেখো, ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ অবজেক্ট হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে বসতে পারে। যেমন দেখো, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সাঁতার কাটা একটা ব্যায়ামের নাম, এটা একটা ভালো ব্যায়াম। তো এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা সাধারণত জানি যে ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে এটা হলো সাবজেক্টের জায়গায়। এভরিবডি লাইকস টু প্লে, সবাই খেলতে পছন্দ করে। কি পছন্দ করে, খেলতে। তাহলে ভার্বের এখানে ভার্ব হচ্ছে লাইকস, তাহলে ভার্বের পরের অংশকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে এখানে টু প্লে হলো ইনফিনিটিভ একটা অবজেক্ট হিসেবে বসলো। আচ্ছা, হি লুকস আনএবল টু ওয়াক, তাকে দেখ কি মনে হচ্ছে যে সে হাঁটতে অক্ষম, সে হাঁটতে পারে না। টু ওয়াক, হ্যাঁ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হলো ইনফিনিটিভ। টু ওয়াক একটা হাঁটা, এটা কে তাকে, মানে এখানে তাকে দেখতে অক্ষম মনে হচ্ছে হাঁটতে। তো হাঁটতে অক্ষম, তার মানে কি, তার সম্বন্ধে তথ্য দেওয়া হয়েছে, যেটা একটা কমপ্লিমেন্ট। ইনফিনিটিভ এজ অবজেক্ট অফ প্রিপোজিশন, যেমন দেখো, হি হ্যাজ নোবডি অ্যারাউন্ড টু টক, তার চারপাশে কেউ নাই তার সাথে কথা বলার মতো। তো অ্যারাউন্ড এখানে একটা প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশনের পরে বসলো একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস। ওকে, হোয়াট ইজ জিরান্ড? এ জিরান্ড ইজ a non-finite verb that is formed by using base form of verb plus ing, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি এটা ভার্ব এবং নাউনের কাজ করে, তাহলে এটা হবে জিরান্ড। যেমন দেখো যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং সাবজেক্টের জায়গায় বসলো ভার্ব প্লাস আইএনজি, এটা হয়ে গেল জিরান্ড। কারণ আমরা জানি যে সাবজেক্ট হিসেবে কে বসতে পারে, নাউন অথবা প্রোনাউন। তাহলে সুইমিং যেহেতু সাঁতার কাটা একটা ব্যায়ামের নাম, তাহলে এটা অবশ্যই একটা নাউন এবং এটা সাবজেক্টের স্থানে বসেছে। ওকে, জিরান্ড অ্যাজ অবজেক্ট, এভরিবডি নিডস স্লিপিং, সবারই ঘুমের দরকার রয়েছে। এখানে এভরিবডি সাবজেক্ট, নিডস হলো ভার্ব, কি দরকার, ঘুম দরকার, তাহলে এটা একটা অবজেক্ট। জিরান্ড অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স, সে ঘুমাইতে 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 ক্লান্ত, এখানে অফ একটা প্রিপোজিশন, তারপরে একটু জিরান্ড। ওকে, হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল হচ্ছে ভার্বের সেই পরিবর্তিত ফর্ম যা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এর তিনটা ফর্ম রয়েছে, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ভার্ব সম্পন্ন হওয়ার সময় অনুযায়ী পার্টিসিপলের উল্লিখিত ফর্মগুলো সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে। যেমন দেখো, প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কিরকম, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, দেখতে অনেকটা ঠিক জিরান্ডের মতোই, কিন্তু কাজ করবে কিসের, এখানে অ্যাডজেক্টিভের। যেমন দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথরটা
মানে নড়াচড়া করে, তার মধ্যে শেওলা জমে না। এখানে স্টোন, এটা একটা নাউন। নাউনের আগে বসলো ঘুরন্ত, রোলিং। তো রোলিং, তো নাউনের অবস্থা সম্পর্কে বলা হয়েছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তাহলে এখানে নাউনের কি করলো, নাউনের অবস্থা এখানে নির্দেশ করলো। স্টোনটা কি অবস্থায়, যে ঘূর্ণায়মান বা গতিবান যেটা। তো এখানে বার প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা কাজ করলো অ্যাডজেক্টিভের। এখন দেখো পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি এখানে পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হবে। তো এভরিবডি রেসপেক্টস এ লার্নড ম্যান, সবাই একজন শিক্ষিত মানুষকে সম্মান করে। এখন এখানে লার্নড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ম্যান হলো নাউন, মানুষটা কিরকম, শিক্ষিত। এরপর দেখো যে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যেটা কাজ করবে অ্যাডজেক্টিভের। হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট অ্যাওয়ে, তাকে ভুলে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি তোমরা পার্টিসিপল বুঝতে পেরেছো। এখন দেখো এক একটা ভার্বের যে বিভিন্ন রূপ রয়েছে তা দেখবা তোমরা। এখন দেখো একটা ভার্বের কতগুলো রূপ রয়েছে, যে বেস ফর্ম, কোন ভার্বের এস বাই এস ফর্ম, ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইনফিনিটিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো গো একটা ভার্ব, এটা হচ্ছে ভার্বের বেস ফর্মে আছে। গোজ হচ্ছে ভার্বের এস বাই এস ফর্ম। আমরা জানি যে গো এবং গোজ প্রেজেন্ট ফর্মে রয়েছে। এদের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম টু গো, এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি গোয়িং। এরকম ভাবে এক একটা ভার্বের যে কতগুলো রূপ রয়েছে এগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আশা করি তোমরা এই ভার্ব দেখে চিনতে পারবা যে কোনটা ইনফিনিটিভ, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা পাস্ট পার্টিসিপল, বা কোনটা প্রেজেন্ট ফর্ম, বা কোনটা বেস ফর্মে আছে। তো আশা করি তোমরা ভার্বের ক্লাসিফিকেশনটা বুঝতে পেরেছো। আশা করি আজকের পর থেকে তোমাদের ভার্ব সম্পর্কে আর কনফিউশন থাকবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।